সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার বিষয় জলবায়ু পরিবর্তন, কতটা প্রস্তুত বাংলাদেশ। আর এ নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছেন সৈয়দ মারগুম মোর্শেদ, সাবেক পরিবেশ সচিব, অ্যাডভোকেট সুলতানা কামাল, মানবাধিকার কর্মী ও সহসভাপতি বাংলাদেশ পরিবেশ আন্দোলন, কামরুল আহসান খান, বাংলাদেশ পরিবেশ আন্দোলন ও বাংলাদেশ এনভায়রনমেন্টাল নেটওয়ার্ক অস্ট্রেলিয়ার সমন্বয়। তো প্রিয় দর্শক, আপনাদের বলে দিয়ে আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। আমাদেরকে ফোন করতে পারবেন, যে এই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক এখন নাই অবশ্যই, SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তো আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের সর্বশেষ শিরোনামগুলো। পৌর নির্বাচনকে ঘিরে সারা দেশে উৎসবের আমেজ। দল নয়, প্রার্থীকেই গুরুত্ব দিচ্ছেন ভোটাররা। প্রত্যয়নকারীর নাম জমা দিল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি। বগুড়ায় শিয়া মসজিদে গুলির ঘটনা তদন্তে কোনো অগ্রগতি হয়নি, জানালেন পুলিশ সুপার। আটক 3 জন রিমান্ডে। আইন শৃঙ্খলা রক্ষায় বাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন। আইএসের কথা বলে দেশকে অকার্যকর করার অপচেষ্টা চলছে, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। জঙ্গি রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান খাদ্যমন্ত্রী। দখল আর দূষণে অস্তিত্ব সংকটে রাজধানীর গুলশান লেক। উচ্চ আদালতের নির্দেশনাও মানছেন না কেউ। দখলমুক্ত করতে নতুন প্রকল্প রাজুকের। এবং আদিবাসীদের ভাগ্য উন্নয়নে বিভিন্ন এনজিও দীর্ঘদিন ধরে কাজ করলেও মেলেনি সুফল, অভিযোগ অস্বীকার সংশ্লিষ্টদের। গ্রাম সংগঠনগুলোকে শক্তিশালী করার তাগিদ। আমরা এবার চলে আসব আমাদের আজকের আলোচনা। আমরা জানি যে 30 নভেম্বর থেকে 11 ডিসেম্বর পর্যন্ত প্যারিসে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে জলবায়ু ও পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন, যেটা COP21 নামেই পরিচিত। তো এই সম্মেলনকে ঘিরে নানা প্রশ্ন আমাদের সামনে এসছে। এই যে জলবায়ু পরিবর্তন, যেটা এখন বর্তমান বিশ্বের একটা অন্যতম বড় চ্যালেঞ্জ, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর জন্য। এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ কতটা প্রস্তুত, আমরা সেটাই আলোচনা করব। আমরা যদিও জানি যে বাংলাদেশ অনেকটাই কিন্তু এগিয়ে আছে এই ক্ষেত্রে। বাংলাদেশ একটা ট্রাস্ট গঠন করেছে, যেটা ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট, যেটা একেবারে ইউনিক কোনো দেশের জন্য, যেটা 2010 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং এ পর্যন্ত 3000 কোটি টাকা বিভিন্ন প্রজেক্টে কিন্তু খরচ করা হয়েছে সেই ট্রাস্ট থেকে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই জন্য জাতিসংঘের যে অত্যন্ত সম্মানজনক পুরস্কার চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থও পেয়েছেন। কিন্তু তারপরও অনেক বিষয়ই আছে যেগুলো আমরা আসলে কিছুটা প্রশ্ন রয়েই যাচ্ছে। সুন্দরবনের কথা যদি বলি, সুন্দরবন রক্ষায় আমরা কতটা আন্তরিকতার পরিচয় দিতে পারছি, সব প্রশ্ন আসছে। সব মিলেই আমি এই প্যারিসের যে জলবায়ু সম্মেলন হচ্ছে, এটাকে কেন্দ্র করে বাংলাদেশ কতটা প্রস্তুত, এই প্রশ্ন আমি প্রথমেই করব সৈয়দ মারগুম মোর্শেদ আপনাকে। ধন্যবাদ। আমরা পদক্ষেপ নিয়েছি, কাজ চলছে। আর আমরা যতদিন একটা এলডিসি থাকব, একটা অনুন্নত দেশ থাকব, আমাদের কিন্তু আমাদের যে কার্বন ফুটপ্রিন্টটা উইল হার্ডলি বি নোটিসেবল। বলা হয় মানে in the least developed countries or less developed countries, carbon footprintটা is barely noticeable. যখন একটা মিডল ইনকাম কান্ট্রিতে least developed country graduates to, তখন the carbon footprint becomes noticeable. আর যখন সেই দেশটা আবার উন্নত দেশ হয়, developed country হয়, তখন the carbon footprint becomes conspicuous. এটার সঙ্গে এই লাইফস্টাইল, স্ট্যান্ডার্ড অফ লিভিং, এর সঙ্গে খুব একটা
নিবিড় সম্পর্ক আছে এই যে আমাদের যে জলবায়ু পরিবর্তনের আর এই যে পৃথিবীর উষ্ণায়নে যে গ্লোবাল ওয়ার্মিং, এটা খানিকটা is a concomitant of economic development, of advancement. সমস্যাটা কিন্তু ঠিক, যদিও আমরা পদক্ষেপ নিয়েছি, সমস্যাটা আমাদের is not a problem of the present, এটা হবে আমাদের ভবিষ্যতে একটা প্রবলেম, it will be a problem in the future. তবে রিগার্ডিং COP21, the Conference of Parties, এটার ব্যাপারে I feel encouraged, মানে কিছু ইতিবাচক কিছু স্টেপস নেওয়া হয়েছে। Both the United States of America and China, তারা কিন্তু they have taken decisions, মানে 2 দশকের মধ্যে ওদের এমিশনস, ওদের কার্বন এমিশনসকে ওরা কমিয়ে আনবে by 33%, 1/3 কমিয়ে আনবে। India, which is also becoming a polluter, এখন it's become a rapidly developing industrialized country, ইন্ডিয়ারও ঘোষণা হয়েছে 35% কমিয়ে আনবে। অস্ট্রেলিয়াতেও, যেটা পার ক্যাপিটা সবচেয়ে বড় পলিউটার, তারাও কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে কমিয়ে আনবে। এইখানে আমাদের উই হ্যাভ টু, শুধু দেশে না বাইরে, উই হ্যাভ টু অ্যাজ কান্ট্রি দ্যাট উইল বি that will be affected should climate change adverse effects come to the West. If the West comes to the West, আমাদের we have to play diplomatically, আমাদের যে এই ক্লাইমেট কার্ডটাকে আমাদের খুব খুব স্কিলফুলি খেলতে হবে। ধন্যবাদ। সুলতানা কামাল, আপনার কাছে আসবো একই বিষয় নিয়ে। আমরা জানি যে এই ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন কারণে বাংলাদেশের মতো অনুন্নত দেশগুলো যেই সমস্যাগুলো ফেস করে, নদী ভাঙন, অতিবৃষ্টি বা অতি বন্যা, বা সমুদ্রপৃষ্ঠের পানির যে উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, যাতে করে নিম্নাঞ্চলগুলো অদূর ভবিষ্যতে তলিয়ে যাওয়ার একটা আশঙ্কা, তো এইসব মানে কতটা বাংলাদেশ মোকাবেলা করতে পারবে সামনে মনে হয়? ধন্যবাদ। আমরা কিছুটা উত্তর পেয়েছি যে বাংলাদেশ কতটা প্রস্তুত জনাব মরগুপ মোর্শেদের কাছ থেকে, এবং তিনি আমাদের ক্লাইমেট চেঞ্জ ফান্ডের, ট্রাস্ট ফান্ডের কথা বলেছেন, এবং অবশ্যই আমাদের প্রধানমন্ত্রীর একটা বলিষ্ঠ ভূমিকা রয়েছে, যেটা কোপেনহাগেন সম্মেলনে যথেষ্ট আমি বলবো যে মানুষজনের মাঝে সাড়াও জাগিয়েছিল। তিনি যেভাবে বক্তব্য রেখেছেন, যেভাবে বিষয়গুলি তুলে ধরেছেন, অর্থাৎ বাংলাদেশ ওইখান থেকে যদি শুরু করি, যে ক্লাইমেট চেঞ্জের যে ফলাফল সেটা সম্পর্কে সচেতনতা বাংলাদেশে একটা রয়েছে, সেটা নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে, এবং সেটা মোকাবেলা করার জন্য বিভিন্ন বেসরকারি এবং সরকারি সংস্থাগুলির মধ্যে দিয়ে মানুষজনকে সচেতন করা, কারণ সচেতনতাটাই কিন্তু প্রস্তুতির একটা মৌলিক ভিত্তি। সেই জায়গায় কিন্তু কাজ অনেকটাই হয়েছে। যে জায়গায় আমরা মোটামুটিভাবে একটু উদ্বেগের মধ্যে রয়েছি, যে ক্লাইমেট চেঞ্জটা কিন্তু হচ্ছে, যে কথাটা মরগুপ মোর্শেদ বলেছেন, যে যেটা উন্নত দেশগুলির যে জীবন যাপন পদ্ধতি রয়েছে, তাদের যে চাহিদা রয়েছে, তারা যে সমস্ত শক্তিগুলিকে ব্যবহার করে তাদের দৈনন্দিন জীবন চালনার জন্য, সেই সমস্ত কারণেও কিন্তু যেই কার্বন নিঃসরণ হচ্ছে, সেটার একটা কুফল কিন্তু সরাসরিভাবে আমাদের উপরে এসে পড়ছে। তো সেটার উপরে তো আমাদের সেরকম ভাবে কোনো নিয়ন্ত্রণ নেই, করতে তো হবে সেই দেশের মানুষদেরই, যেখানে আবার কিছুটা আমরা শুনেছি যে তারা কত শতাংশ কমিয়ে নেওয়ার চেষ্টা করছে। সেটা অবশ্য আমাদের এখন হিসাব করে দেখতে হবে যে মাত্রাটা নির্ধারণ করা হয়েছিল, কিংবা মোটামুটিভাবে একটা সহমতে এসেছিলেন সবাই 1.5 ডিগ্রি কিংবা অন্তত 2 পয়েন্টের নিচে রাখার যে একটা কথা এসেছিল, সেটার সঙ্গে মিলিয়ে দেখতে হবে যে কতখানি সেখানে আমরা পৌঁছাতে পারি। সেখানে দেখা গেছে যে এই পরিমাণগুলি আসলে তেমন কোনো মানে সিগনিফিকেন্ট, যেটা বলে যে আসলে কার্যকর কোনো রকম ভূমিকা সেখানে হয়তো এই মুহূর্তে রাখতে পারবে না। তবে আমরা ক্রমশ এগোচ্ছি, আস্তে আস্তে করে সেটা হয়তো হবে। আরেকটা বিষয় এখানটায় চলে আসবে আলোচনায়, আমাদের কামরুল ভাইও আছেন এখানটায়, তার কথা থেকেও আসবে। সেটা হলো যে হ্যাঁ, ওই দিককার বিষয়টা আমরা চিন্তা করছি যে উন্নত বিশ্বের
কারণ জীবনযাপন পদ্ধতির কারণে আমাদের উপরে যে কুফলগুলি এসে পড়েছে সেটা আমরা মোকাবিলা করতে হলে তাদের উপরে একটা চাপ সৃষ্টি করা, তাদেরকে দিয়ে কিছু কিছু জায়গায় আমাদের কিছু কাজ যেটা তারা অঙ্গীকার করছেন সেটা যাতে হয় সেটার জন্য নিজেদেরকে প্রস্তুত রাখা, গবেষণা, তথ্য ইত্যাদি নিয়ে তর্ক বিতর্কের মধ্যে দিয়ে এই যে বিভিন্ন কি বলে কনফারেন্সগুলি হয়, সম্মেলনগুলি হয়, সেখানটা যেন আমরা বিশ্বাসযোগ্যভাবে যথেষ্ট জোরের সঙ্গে কথাগুলি তুলে ধরতে পারি, সেটারও একটা ব্যাপার রয়েছে। কিন্তু আরেকটা বিষয় নিয়ে আমি একটু এখানে অবতারণা করি, সেটা হলো যে শুধুই কি উন্নত বিশ্বের কারণেই আমাদের আবহাওয়াজনিত যে বিপর্যয়ের মুখোমুখি আমরা হচ্ছি সেটা, না আমাদের নিজেদের দেশেরও কিছু বিষয় রয়েছে। কারণ এখানে জ্বালানির প্রশ্নটা আসবে, এখানে আমরা বনায়ন কিভাবে করছি কিংবা বন আমরা রক্ষা করছি না রক্ষা করছি না, আমরা নদী ভাঙনের যে কারণগুলি সেগুলি আসলে মূল উৎসে যে দেখছি কিনা, সেটা বন্ধ করার চেষ্টা করছি কিনা, ইত্যাদি নানা কারণ রয়েছে। এবং আমাদেরও জীবনযাত্রার যে উন্নতি হচ্ছে সেটার সঙ্গে এই আবহাওয়াজনিত যে পরিবর্তনজনিত যে বিপর্যয় সেটার সঙ্গে কতখানি সম্পর্কযুক্ত, সেসব ব্যাপারে আমাদের সচেতনতা কতখানি, এবং আমরা আমাদের অবস্থান থেকে সেই ব্যাপারে সোচ্চার হচ্ছে কিনা। কারণ এখানটা হয়তো রামপালের উদাহরণ চলে আসবে, এখানটা আমরা যে জীবাশ্ম জ্বালানি নিয়ে আমরা যে ধরনের একটা নীতির মধ্যে কিংবা নীতিমালা ব্যবহার করছি সেটা আসলে কতখানি যথাযোগ্য হচ্ছে আমাদের জন্য। আমরা নূতন নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে কোনো রকম মনোযোগ দিচ্ছি কিনা সেটা উদ্ভাবন করা কিংবা ব্যবহারযোগ্য করে তোলার জন্য জনসাধারণের যে হাতের কাছে সেটা চলে আসে সেরকম অবস্থার জন্য আমরা তৈরি হচ্ছি কিনা, সেই সব কিছু মিলিয়েই কিন্তু বিষয়টাকে দেখতে হবে। তবে এই মুহূর্তে যেহেতু আমরা COP21-কে সামনে রেখে কথা বলছি, সেখানে আমাদের যে সরকারি দল সেখানে গেছেন, মাননীয় প্রধানমন্ত্রী যেতে পারেননি বিশেষ কারণে, সেটা আমরা সবাই জানি, কিন্তু প্রতিনিধিরা তো গেছেন। তাদের কাছে যেন এই তথ্য উপাত্তগুলি একদম পরিষ্কার থাকে। আর আমি একটা ছোট্ট কথা বলে মুর্শিদ এখানে থামি, সেটা হলো যে আমরা আরেকটা খবরে একটুখানি উদ্বিগ্ন হচ্ছি এই জন্যেই যে এখন সমস্ত বিশ্ব হয়তো খুব যেটাকে বলে যুক্তিযুক্তভাবেই চলে গেছে যে জঙ্গিবাদ, সন্ত্রাস ইত্যাদিকে করে নিয়ন্ত্রণ করা যায়, এবং সেইখানেই তাদের সমস্ত চেষ্টাগুলি, সমস্ত চিন্তাভাবনাগুলি ওইদিকে চলে যাচ্ছে, এবং চেষ্টার সঙ্গে চিন্তাভাবনার সঙ্গে যে অর্থায়নের ব্যাপারটা সেটার উপর অনেক বেশি জোর দেওয়া হচ্ছে। সেটা তো অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমরা কেউই চাই না যে জঙ্গিবাদ, মৌলবাদ, সন্ত্রাস কোথাওই কোনো রকম প্রশ্রয় পাক, সেগুলি নির্মূল আমরা নিশ্চয়ই করতে চাই এবং সম্মিলিতভাবেই করতে চাই। কিন্তু একই সঙ্গে এই যে মনুষ্য সৃষ্ট কিছু বিপর্যয়ের কারণে অন্যদিকে অনিরাপত্তার একটা সৃষ্টি হচ্ছে মানুষের জীবনে, বিশেষ করে তৃতীয় বিশ্বের কিংবা যারা এখনো সেই উন্নত বিশ্বের কাতারে যোগ দিতে পারেনি, তাদের জীবনে যে পরিবর্তন আসছে, যে বিপর্যয় আসছে, সেটা দেখা উচিত। কারণ আমাদের আজকে আমরা এই প্যারিস কনফারেন্সের আগে যে কথাটা বলেছি, আমাদের মূল স্লোগানটাই ছিল নিরাপদ এবং পরিচ্ছন্ন বাংলাদেশ চাই। ধন্যবাদ। ধন্যবাদ। কামরুল হাসান খান, আপনার কাছে আসবো। আপনি একটু বর্ণনা করুন কি, আপনি তো অস্ট্রেলিয়ায় থাকেন এবং আপনি বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্কের অস্ট্রেলিয়ার সমন্বয়, আপনারা আসলে কি ধরনের কাজ করছেন? ধন্যবাদ। আমরা আসলে বাইরেও কাজ করছি এবং বাংলাদেশটা ফোকাস বাংলাদেশ, এবং আমরা শুধুমাত্র অস্ট্রেলিয়া না, বিশ্বের বিভিন্ন দেশে আমাদের শাখা আছে পরিবেশ আন্দোলন, যারা আমরা বাপার সাথে জয়েন্টলি আমরা কাজ করি, বাপা এবং বাইরের পরিবেশ আন্দোলন। এবং আমরা মনে করি যে আসলে জলবায়ু পরিবর্তন এটাকে, এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করতে হলে আমাদের সবাইকে একত্র করতে হবে। এটা এককভাবে বাংলাদেশের পক্ষে সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। আমরা একসময় এই বিষয়গুলো বলেছি, কিন্তু এই বিপদটা যে এইভাবে আসবে আমরা অনেকে ভাবিনি। কিন্তু আমাদের অনেক রাজনীতির নেতৃত্ব বলেন, যাই বলেন, এবং বড় বড় দেশগুলো, উন্নত দেশগুলো, তারাও একটা ভাবেনি। এখন আমেরিকা বলছে ইট ইজ হ্যাপিনিং, কিন্তু একসময় ছিল আমেরিকা আমাদের এগুলো ইগনোর করেছে। কিয়োটো প্রোটোকল তা সবাই মিলে বসেছে, সিদ্ধান্ত হয়েছে, তা ভায়োলেশন তারাই করেছে, তারা স্বাক্ষরই করেনি অনেক বছর। কিন্তু আজকে আমেরিকার মতো দেশও এবং অন্য কিছু দেশও তারা আজকে এটা বুঝতে সক্ষম হয়েছে যে ইট ইজ হ্যাপিনিং। আমেরিকা তার বাইরে না। আগে বন্যা, খরা এগুলো ছিল বাংলাদেশের খবর, বাংলাদেশকে চিন্তা হলো বন্যার দেশ হিসাবে। কিন্তু এখন এই বন্যা, খরা এগুলো হচ্ছে আমেরিকাতে, খোদ আমেরিকাতে, অন্য উন্নত দেশে হচ্ছে। অর্থাৎ বিষয়টা এখন একটা ফোকাসড এবং মূল একটা বিষয়বস্তু হয়ে দাঁড়াচ্ছে, এবং সেটাকে মোকাবেলা করতে হলে আজকে সবাই মিলে সম্মিলিতভাবে করতে হবে। এবং এই কারণে প্যারিসের যে কনফারেন্সটা 30 তারিখ থেকে 7 তারিখ না 15 তারিখ পর্যন্ত, 11 তারিখ পর্যন্ত এটা হচ্ছে, এবং সারা বিশ্বের
129 দেশ সম্ভবত তারা এখানে জয়েন করবে, এবং তারা দে উইল ডিসকাস অ্যাবাউট মেকিং নিউ পলিসি, কিভাবে সব দেশগুলো সংযুক্ত রেখে যুক্ত করে নীতিমালা প্রণয়ন করা যায় এবং নীতিমালা বাস্তবায়ন করা যায়। এর আগেও কিন্তু সম্মেলন হয়েছে, কিন্তু নীতিগুলো বাস্তবায়ন করা যায়নি। আমেরিকাকে স্বাক্ষর নেওয়া যায়নি, তারা সেটা ভায়োলেশন করেছে। আর বিভিন্ন দেশে বাদাবাদিও আছে, যেমন চীন একসময় বলেছে যে ইউ হ্যাভ ডান, আমেরিকা করেছে, এখন আমরা ইট ইজ আওয়ার টার্ন। ইন্ডিয়া বলেছে এই কথা যে ইট ইজ আওয়ার টার্ন, উইল ডেভেলপ দেন উইল থিঙ্ক অ্যাবাউট ইট, আমরা কার্বন নিঃসরণ করবো কি করবো না। তো এই বিষয়গুলো এইভাবে তো চলতে পারে না। আজকে সম দায়িত্ব নিয়ে বাংলাদেশকে, আমেরিকাকে সবাই সম দায়িত্ব নিয়ে এই যে থ্রেটটাকে আমাদের মোকাবেলা করা, এবং তার জন্য যা যা করণীয় ডেভেলপ কান্ট্রিও যেমন করা হচ্ছে, আন্ডার ডেভেলপ কান্ট্রিও করা আছে। আমি একটা কথা বলতে চাই, আমি বাইরে থাকি এবং দেশেও থাকি, দুটো মিলিয়ে থাকি। আমার একসময় বিশ্ববিদ্যালয় ডিগ্রি অর্জন করেছে ঠিকই, কিন্তু আমরা এটা জানতাম না যে আসলে যেটা সুলতান আপা বললেন যে ডেভেলপ কান্ট্রির কারণে, তাদের স্ট্যান্ডার্ড অফ লাইফের কারণে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত। এই আন্ডার ডেভেলপ বাংলাদেশ যেমন, তাদের জনসংখ্যা তো খুবই কম, ঢাকা শহরের চেয়ে একটু বেশি হবে, কিন্তু তাদের যে কার্বন নিঃসরণের যে সেটা অনেক হাই, পার্টিকুলার অস্ট্রেলিয়া, কিন্তু সেটার দায় নিচ্ছি আমরা, সেটা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই জিনিসটা ওই দেশের মানুষের যেমন বোঝে না, আমরা কিন্তু বুঝি না। কিন্তু আজকে বিজ্ঞানীরাই বলছে, নেতৃত্ব বুঝছে, আমরা পরিসংখ্যান দিয়ে বুঝতে পারছি যে আমরা তাদের লাইফ স্ট্যান্ডার্ডের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। অতএব আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি, এবং সেই বোধটাকে যখন আসবে তখনই কিন্তু তারা দায়িত্বশীল হয়ে তারা কাজ করবে। আমার মনে পড়ে এই যেমন আমরা পার্লামেন্টের সামনে আমরা 3 দিন ফাস্টিং, ক্লাইমেট ফাস্টিং করেছিলাম, এবং সেখানে এই অস্ট্রেলিয়ার কোল প্রোডাকশন বন্ধ করে দেওয়া, এক্সপোর্ট বন্ধ করা, এই দাবিগুলো আমাদের অন্তর্ভুক্ত ছিল, এবং পার্টিকুলার আন্ডার ডেভেলপ কান্ট্রিগুলোর জন্য আরও বরাদ্দ করা, ইউনাইটেড নেশনসের বরাদ্দ করার জন্য আমরা বলেছিলাম। ধন্যবাদ। আমি আবার মোর্শেদ আপনার কাছে, যে এই যে সম্মেলনটা হতে যাচ্ছে, এই সম্মেলনে তো আমাদের চেষ্টা থাকবে, মানে স্বল্পোন্নত দেশগুলোর চেষ্টা থাকবে যে যতটা বেশি ওদের কাছ থেকে আদায় করে নেওয়া যায় আমাদের দাবিগুলো, এবং ওরা কিন্তু অঙ্গীকার করেছিল 6 বছর আগেই যে কি ফান্ড দেবে না দেবে, কিন্তু সেগুলো কিন্তু এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি সেইভাবে। তো এই ব্যাপারে এই সম্মেলনে যদিও আমাদের প্রধানমন্ত্রী যাচ্ছেন না বিশেষ কারণে, কিন্তু অন্যান্যরা যাচ্ছেন, তো বাংলাদেশ কতটা প্রস্তুত আপনার মনে হয় যে এই সম্মেলন থেকে সবচেয়ে বেশিটা আদায় করে নেওয়ার ক্ষেত্রে? বাংলাদেশ অ্যাজ এ সিঙ্গল কান্ট্রি, বাংলাদেশের পক্ষে কিছু আদায় করা কঠিন, কিন্তু কালেকটিভলি আমরা কাজ করতে পারি। কারণ আমরা একটা দাবি করতে পারি, যেটা আমি আশা করব আমরা করছি, সেটা হলো এখন ফসিল ফুয়েল সেগুলোর প্রাইসেস খরচ কমে আসছে। তার কারণে যেন যে ইনভেস্টমেন্ট, এই যে রিনিউয়েবল যে এনার্জি, যেগুলোকে যেসব যে পরিবেশ বান্ধব এনার্জি, পরিবেশ অনুকূল এনার্জি, এটার উপরে যে ইনভেস্টমেন্ট, সেটা যেন না কমে আসে। এমনি সোলার পাওয়ারের খরচ অনেক কমে এসছে, আর এখন এটাকে অনেক ক্ষেত্রে ব্যবহার করা যায়। তবে সব ব্যাপারে সোলার পাওয়ার ব্যবহার করা সম্ভব না, কিন্তু সোলার পাওয়ারকে ব্যবহার করা যায়। সোলার পাওয়ার এবং অ্যালগে, এক ধরনের জলজ উদ্ভিদ, শ্যাওলার মতন, সেইটাকে ব্যবহার করে আমরা হাইড্রোজেন উৎপাদন করতে পারি। আর হাইড্রোজেন ক্যান বি আ ভেরি এফেক্টিভ সাবস্টিটিউট, একটা বিকল্প ফর ফসিল ফিউলস। গাড়িও চলতে পারে, এরোপ্লেনও চলতে পারে এই হাইড্রোজেন দিয়ে। এই দরকার ইনভেস্টমেন্ট। উইন্ড এনার্জি খুব একটা সাকসেসফুল, খুব একটা কোথাও হয়নি। তবে বায়োমাস, বিশেষ করে হাইব্রিড জেনারেটরস, সেগুলো মানে দেখা গেছে এক্সট্রিমলি সাকসেসফুল। এই ব্যাপারে যেন ইনভেস্টমেন্ট হয়, আমাদেরকে চাপ রাখা দরকার। আমাদের ডাইরেক্ট ট্রান্সফার্সও চাওয়া দরকার, মানে ফান্ডস চাওয়া দরকার। আমাদের এই ব্যাপারে নিউক্লিয়ার এনার্জি, এটা ইজ আ কন্ট্রোভার্সিয়াল সাবজেক্ট। দেখা গেছে এইটা ইটস নট কনসিডার্ড টু বি সেফ, কিন্তু হাইড্রো ইলেকট্রিক পাওয়ার, সেইটা যদিও হাইড্রো ইলেকট্রিক পাওয়ারও কিছুটা ডিস্ট্যাবিলাইজ করে, মানুষকে সরিয়ে দিতে হয়, ওই হিউম্যান হ্যাবিটেশন ডিস্টার্ব করে, কিন্তু তারপরেও ইটস এ ক্লিন ফর্ম অফ এনার্জি।
যেমন আমাদের প্রতিবেশী রাষ্ট্র নেপাল, it can provide enough energy, sufficient energy for the whole of northern India, ভারতের মানে উত্তর ভারতকে, পাকিস্তানকে এবং বাংলাদেশকে। দরকার ইনভেস্টমেন্ট। তো আমাদের 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 যেটা করতে হবে, কালেকটিভলি চাইতে হবে ইনভেস্টমেন্টস। এই যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে যে ইনভেস্টমেন্টস, এই যে তেলের দাম মিডল ইস্টের, বিশেষ করে এই ক্রুড অয়েলের যে দাম কমে গেছে, সেই কারণে যেন ইনভেস্টমেন্ট শুড নট বি ডাইভার্টেড। আর আমাদের যদিও এখন ওই টেরোরিজম ইজ ক্লেমিং আমাদের ইন্টারন্যাশনাল অ্যাটেনশন, আমাদের ফোকাস শুড নট বি ডাইভার্টেড, যেটা সুলতানা কামাল বললেন, ফোকাস শুড নট বি ডাইভার্টেড ফ্রম এই ইস্যুটা, বিকজ এইটাও কিন্তু একটা, দিস ইজ অ্যানাদার ইম্পেন্ডিং ডেঞ্জার, যেটা ইনভিজিবলি, যেটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এটা ইজ চেঞ্জিং আমাদের পৃথিবীকে। এই উষ্ণায়নের কারণে, আমাদের এই যে উষ্ণায়নের কারণে অনেক অ্যাডভার্স ইম্প্যাক্ট হচ্ছে। এই ব্যাপারে যেন আমাদের ফোকাসটা না সরে যায়, এই ব্যাপারে আমাদেরকে চাপ দিতে হবে। জি, অ্যাডভোকেট সুলতানা কামাল, আপনার কাছে আবার আসবো। যে যেটা আপনি বলছিলেন যে আমাদের একদিকে তো সম্মেলন হচ্ছে, বিশ্ব কি করবে সেটা একটা ব্যাপার, কিন্তু আমাদের নিজেদের প্রস্তুতিটাও নিতে হবে, বা নিজেরা যাতে আমরা একই কারণগুলো না ঘটাই। তো সেই ব্যাপারে আমরা আসলে কতটা এই যে নবায়নযোগ্য জ্বালানি বা যেটা হাইড্রো ইলেকট্রিক ব্যবহারের কথাটা যেটা উনি বললেন, সেইগুলোর ক্ষেত্রে, এবং আমাদের এই যে কয়লা নীতি এখনও সেইভাবে প্রণীত হয়নি, কিন্তু সেইটারই বা কী হতে পারে। এবং এই যে সুন্দরবনের ব্যাপারে, আপনি তো সুন্দরবন রক্ষা কমিটিরও আহ্বায়ক, আপনারা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করছেন রামপালে যাতে বিদ্যুৎ কেন্দ্র না হয়, তাতে সুন্দরবনের পরিবেশ বিঘ্নিত হবে। কিন্তু সরকার কিন্তু আবার বলছে যে না, এটা পরিবেশ বিঘ্নিত করবে না, কারণ এটা অনেক বাইরের, বা সুন্দরবনকে ঠিক সরাসরি এফেক্ট করবে না। এই ব্যাপারগুলো নিয়ে আপনি যদি একটু বলেন। ধন্যবাদ। প্রথমেই বলি যে প্রস্তুতির ব্যাপারটা যখন বারে বারে আসছে, মরগু মোর্শেদ বলেছেন হাইড্রো ইলেকট্রিক পাওয়ারের কথা। হ্যাঁ, এটা তো অবশ্যই সর্বজনবিদিত যে অন্য অনেক এনার্জির থেকে এই ধরনের এনার্জি অনেকটাই পরিচ্ছন্ন, কিন্তু আমরা তো আরেকটা কাপ্তাই বাঁধের মতন ব্যাপার দেখতে চাই না। সে সমস্ত জায়গাতে আমাদের অনেক বেশি সাবধান হতে হবে। আমার মনে হয় যে বাংলাদেশে অনেক সদিচ্ছা রয়েছে, এটা কোনোভাবেই অস্বীকার করা যাবে না। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কিন্তু খুবই আন্তরিকতার সঙ্গে যেখানেই যান, যখনই আমাদের কোনো প্রযুক্তি নিয়ে কথা হচ্ছে, যখনই আমাদের এনার্জি নিয়ে কথা হচ্ছে, তিনি কিন্তু সবাইকে আহ্বান জানাচ্ছেন যে আপনারা নবায়নযোগ্য শক্তি উদ্ভাবন করার চেষ্টা করেন, এটা কিভাবে আরও বেশি ব্যবহারযোগ্য করা যায়। বিশেষ করে আমাদের দেশে যারা একেবারেই এখন পর্যন্ত এই যে জ্বালানি কিংবা বিদ্যুৎ কিংবা ওই ধরনের শক্তির আওতার বাইরে রয়ে গেছেন, কিংবা সেরকমভাবে তাদের যে চাহিদা সেই হিসাবে পূরণ করতে পারেন না, তাদের জন্য কিন্তু তিনি সবসময় বলেন যে এমনভাবে আমাদের এই কাজগুলি করা দরকার যে এই ব্যাপারে যেন আমরা একটু তাদের কাছে আমাদের জ্বালানিটা পৌঁছে দিতে পারি, আমাদের আলো পৌঁছে দিতে পারি, বিদ্যুৎ পৌঁছে দিতে পারি। বিদ্যুতের একটা চাহিদা তো ভীষণভাবে আমাদেরকে বিব্রত করছে, ভীষণভাবে আমাদের উপর একটা চাপ রেখে চলেছে। এবং সেই জন্যই যারা নীতি নির্ধারণ করছেন তারা একটা সহজ উপায় খুঁজে বার করার চেষ্টা করেন যে বিদ্যুৎ না হলে আমার শিল্প গড়ে উঠবে না, আমার বিনিয়োগ হবে না এখানে, আমি এই যে দরিদ্র অবস্থা থেকে যে অন্য একটা অবস্থানে যাওয়ার চেষ্টা করছি সেটা বাধাগ্রস্ত হবে। যেগুলি একদিক থেকে তো খুবই সত্যি কথা, বাস্তব, কিন্তু একই সঙ্গে তো আমাকে দেখতে হবে যে যেটার জন্য আমরা এই উন্নয়নগুলি চাইছি, যে জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য আমি এই বিষয়গুলির উপরে জোর দিচ্ছি, সেখানে যদি মানুষই আমি শেষ পর্যন্ত না পাই, মানুষকেই যদি সেখানে বিপর্যস্ত করে করতে হয়, তো সেই দ্বন্দ্বটা নিয়ে কিন্তু সেরকমভাবে কেউ ভাবছেন না নীতি নির্ধারকরা, আমাদের যতদূর মনে হয় ওদের কর্মকাণ্ডের যদি বিশ্লেষণ করি। সেটার একটা উদাহরণ হচ্ছে রামপাল কিংবা কুইক রেন্টাল পদ্ধতিতে যে আমরা বিদ্যুৎ তৈরি করার চিন্তা করছি। আমরা এখনো জীবাশ্ম জ্বালানি সেটার উপরে ভরসা করে বসে আছি, কিন্তু এখন তো সারা পৃথিবীতে কয়লাকে বলা হচ্ছে ডার্টি ফুয়েল। হ্যাঁ, কয়লা হচ্ছে ময়লা জীবাশ্ম। সেরকমভাবে মানুষের মনের মধ্যে কিন্তু এটা অনেকটাই
এসে গেছে যে এই কয়লা দিয়ে যদি কয়লার উপর নির্ভরশীলতা সেরকম ভাবে বাড়ে, আমরা পরিবেশ রক্ষা সেরকম ভাবে করতে পারবো না। আরেকটা হলো যে আমরা খুবই উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে নিউক্লিয়ার যে প্লান্টের দিকে আমাদের একটা বিরাট বড় ঝোঁক দেখা গেছে, অথচ পৃথিবীব্যাপী, যেটা অনুষ্ঠান শুরু হওয়ার আগে মারগুব মোর্শেদ সাহেব বলছিলেন যে যে জাপান যেখানটায় একেবারে এই সমস্ত ব্যাপারে অত্যন্ত যোগ্য একটা দেশ বলে পরিচিত, সেই জাপানে ফুকুশিমায় কি অবস্থা হলো। হ্যাঁ, রাশিয়ায় আমরা যে চেরনোবিলের যে অভিজ্ঞতা পেয়েছি, তো এগুলি তো বলাই হয়েছে যে এটার এই সমস্ত প্লান্টের ভিতরেই দুর্ঘটনা ঘটার বিষয়গুলি অন্তর্নিহিত থাকে, একটা সময় না একটা সময় যে দুর্ঘটনা হতে বাধ্য। তো সেটার জন্য আমরা কতখানি প্রস্তুত, সেটা আমরা কতখানি করতে পারবো। তো সেখানে আমরা বারবারই বলছি যে হ্যাঁ, আমাদের বিদ্যুৎ প্রয়োজন, আমাদের অবশ্যই উন্নয়নের জন্য প্রয়োজনীয় যে শক্তি সেটা আহরণ করতে হবে, আমাদের দৈনন্দিন জীবনযাত্রা, অবশ্যই আমরা একটা উন্নততর জীবনযাত্রার মানের দিকে যাচ্ছি এবং সেটা ঠেকাবার তো কারোর কোনো অধিকার নাই, আমরা তো কেউ বলতে পারি না যে আমরা সেটা চাই না। কিন্তু সেই মানটার কোথায় সুফল আছে কোথায় কুফল আছে সেগুলি দেখে সেইভাবে তো আমাকে নির্দেশিত হতে হবে নীতি দ্বারা। সেই নীতিগুলি আমরা আসলে খুব নিরপেক্ষভাবে ঠান্ডা মাথায় করছি না কোনো একটা লক্ষ্য সামনে রেখে করছি, তখন কিন্তু সেখানটা আমাদের একটা দ্বন্দ্ব দেখতে পাই আমরা। যে যদি আমি একটা আমার ক্ষমতাটা ধরে রাখার জন্য কিংবা বিশেষ একটা গোষ্ঠীকে সন্তুষ্ট রাখার জন্য কোনো একটা বিশেষ লক্ষ্য নিয়ে এটা করছি, কিন্তু সাধারণভাবে সামগ্রিকভাবে মানুষের উন্নয়নের সঙ্গে এটার একটা বিচ্ছিন্নতা কোথাও না কোথাও চলে আসছে। উন্নয়ন হচ্ছে কিন্তু মানুষই থাকছে না, তো উন্নয়নটা কার জন্য, সেরকম একটা ব্যাপার যদি দাঁড়িয়ে যায় তখন একটা মুশকিল। আর একদম শেষ কথাটা এই মুহূর্তে বলি, সেটা হলো যে রামপালের ব্যাপারে আমরা কিন্তু কখনোই বলি নাই যে এই ধরনের প্রকল্প আমরা বাংলাদেশে চাই না। অবশ্যই এটা করতে হবে, কারণ এখন মানুষের চাহিদা বেড়ে গেছে, আমরা একটা এমন ঐতিহাসিক পর্যায়ে বাস করছি যেখানে বিদ্যুতের ব্যবহার একেবারে আমাদের মানে কি বলবো, যে আগে যেখানে আমরা 10% হয়তো আমার জীবনের অংশ ছিল, এখন সেটা 90% বিদ্যুৎ নির্ভর হয়ে গেছে প্রায় বিভিন্ন জায়গায়। কাজে কিছু একটা তো করতেই হবে, কিন্তু আমরা বারবারই বলেছি যে একটা বৈজ্ঞানিক নিরপেক্ষ ইআইএ করে নেওয়া, হ্যাঁ, একটা অ্যাসেসমেন্ট করে নেওয়া। সেই অ্যাসেসমেন্টটা কিন্তু আমরা যতদূর জানি আমাদের গবেষণায় যেটা এসেছে সেখানে দেখা গেছে এই ধরনের অ্যাসেসমেন্ট হয়নি, এবং 59টা অবজারভেশন দিয়ে কিন্তু ছাড়পত্র দেয়া হয়েছে এই প্রজেক্টটাতে। সেই 59টা অবজারভেশনেরও কিন্তু কোনো সদুত্তর এখন পর্যন্ত সরকারের পর্যায় থেকে আমরা এখন পর্যন্ত সেরকম ভাবে দেখতে পাইনি। তবে একটা কথা বলি এখানটা মুর্শেদ, যে আমাদেরকে কিন্তু জ্বালানি প্রতিমন্ত্রী যিনি আছেন তিনি আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন তার সঙ্গে যে সুন্দরবন প্রজেক্টটা দেখার জন্য, এবং আমার সঙ্গে কালকেও তার দেখা হয়েছে একটা অনুষ্ঠানে। তিনি বারবারই বলছেন যে এই ব্যাপারে আমরা কথা বলতে পারি, সেটা কিন্তু একটা শুভ লক্ষণ যে তারা কথা বলতে চাইছেন, আলাপ করতে চাইছেন। অবশ্যই আমরা দেখতে চাই এখানটায় যে তাদের কি বক্তব্য আছে, কতখানি বিজ্ঞানসম্মত, কতখানি তারা একেবারে বুঝে শুনে এই কাজটা করছেন, আর কতখানি অনেক সময় যেটা হয় মানে দুর্ভাগ্যজনকভাবে এগুলি ঘটে যে কিছু কিছু মানুষের কিছু স্বার্থ থাকে এখানটায়, সেটা দ্বারাও তারা হয়তো নানাভাবে প্রভাবান্বিত হয়ে যেতে পারেন, তাদের আন্তরিকতার অভাব হয়তো নাই, কিন্তু অন্যভাবে সেখানটায় তথ্য তাদের কাছে যাচ্ছে। সেটা আমরা যদি আলোচনার মাধ্যমে পরিষ্কার করে নিতে পারি তাহলে এখানে আর সেই সংঘর্ষটা আর থাকে না। তবে যেটা হলো যে আমরা চাই আবারও ঘুরে ফিরে সেই কথাটা যে মানুষের জীবন যেন নতুন করে বিপর্যস্ত না হয়। আমি এখানে একটু আসতে চাই, এই যে কথাটা উনি বললেন, এখন কিন্তু প্রযুক্তি আমাদের এখন টেকনোলজি ইজ অ্যাডভান্সড, এখন প্রযুক্তি যেটা আমাদের কাছে অ্যাভেলেবল, থার্মাল পাওয়ার প্লান্ট থেকে 90% কার্বন ক্যাপচার সম্ভব, কার্বন ক্যাপচার আর স্টোরেজ 90% সম্ভব, কিন্তু সেটার জন্য লাগবে অতিরিক্ত ইনভেস্টমেন্ট। সেইটা যদি করতে সরকার প্রস্তুত, আমাদের সরকার প্রস্তুত হলে পরে অসুবিধা হওয়ার কথা না। আমি খুব আনন্দ বোধ করছি শুনে যে জ্বালানি প্রতিমন্ত্রী কথা বলতে চেয়েছেন। আশা করি আলোচনা করে এই ব্যাপারে এখন যদি লেটেস্ট যেটা টেকনোলজি সেটাকে যদি আমরা অ্যাডাপ্ট করতে পারি রামপালে, তাহলে হয়তো যে সুন্দরবনের উপরে আমাদের বায়োডাইভার্সিটির উপরে, জীববৈচিত্র্যের উপরে কোনো অ্যাডভার্স ইম্প্যাক্ট, কোনো নেতিবাচক কোনো প্রভাব আসবে না। আর যে একটু যোগ করছি যেটা অ্যাডভোকেট সুলতানা কামাল একটু আগে বললেন,
যে এই ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে। জাপানিজদেরকে কেউ অপটু বলতে পারে না, কিন্তু ওরাও মিসম্যানেজড ওদের যে নিউক্লিয়ার পাওয়ার স্টেশনস ইন ফুকুশিমা। আর এখন খুব পৃথিবীতে চাপ আছে যে এই ফর্ম অফ মানে পাওয়ার, এই ফর্ম অফ এনার্জি, এই শক্তিটা না ব্যবহার করার। আমরা উই শুড কশিয়াসলি মুভ টুয়ার্ডস দ্য ইউজ অফ নিউক্লিয়ার পাওয়ার। আপা, আপনি একটা জিনিস বলছিলেন যে কয়লার ব্যবহারটা আসলে এখন অনেক দেশই সেটা করছে না, বা জীবাশ্ম জ্বালানি যেটা। তা আমাদের তো অনেক কয়লা আছে আর কি, এবং আমরা সেগুলো ব্যবহার করতে পারছি না। তা এখন আমাদের কি এটা কি আসলে ব্যবহার করা উচিত হবে না, আপনি মনে করছেন? এই ব্যাপারে অবশ্য বিশেষজ্ঞরাই অনেক ভালোভাবে এই উত্তরটা দিতে পারবেন, কিন্তু যেটা হলো যে কয়লাটা ব্যবহার করা এখন তুলে নিয়ে এসে সেটা ওপেন পিট এই হোক কিংবা বন্ধ অবস্থা থেকে তুলে নেওয়া হোক, দুটাই কিন্তু এখন নিরুৎসাহিত করা হচ্ছে। হ্যাঁ, এই বলাই হচ্ছে যে কয়লার জ্বালানির ভিতরেই একটা কিন্তু অপরিচ্ছন্নতা রয়েছে, যেটা হাত থেকে রক্ষা পাওয়াটা খুবই কঠিন। এই জন্য একদম পরিষ্কার ভাষায় এখন বলা হচ্ছে ডার্টি ফুয়েল, যে কয়লাকে একেবারে ময়লা একটা জীবাশ্ম হিসাবে চিহ্নিত করা হয়েছে। এখন যে কথাটা মার্গব মোর্শেদ বলছিলেন যে টেকনোলজির ব্যাপারটা, আমরাও কিন্তু এটা নিয়ে কিছুটা আলোচনা তো শুনেছি যে সুপার ক্রিটিক্যাল টেকনোলজি যদি নিয়ে আসা যায়, কিন্তু সুপার ক্রিটিক্যাল টেকনোলজিটা কি সেটার ব্যাখ্যা কিন্তু আজ পর্যন্ত আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে পাইনি, এবং সেটা কিভাবে তারা করবেন, করলে কতখানি কোথায় সামাল দেওয়া সম্ভব, এই বিষয়গুলিও কিন্তু পরিষ্কার হওয়া উচিত। আমরা কিছু কিছু কথা শুনে যদি মনে করি যে না এই কথা দিয়েই আমরা নীতিটাকে একটা সুরক্ষা দিয়ে দিব, সেটা হলে তো আমরা মানতে পারবো না। কারণ আমাদের তো অনেক বড় স্বার্থ এখানটায় রয়েছে। সেই স্বার্থটা হচ্ছে যে আমাদের সুন্দরবন রক্ষা করা, সেই অঞ্চলের মানুষের জীবন রক্ষা করা, সেই অঞ্চলের প্রাণীকুলকে বাঁচানো। কারণ প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখা গেছে যে মাছ ওখানটায় এখন আর সেরকমভাবে ওই জায়গাগুলিতে আসছে না। তারপরে ওখানকার পশুরা যারা ছিল তারা কিন্তু বিভিন্নভাবে অন্যান্য জায়গায় চলে যাওয়ার, বাঘকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানুষের জীবন তো বিপর্যস্ত হওয়ার নানান রকম ব্যাপার, নদী পানির লবণাক্ততা বেড়ে যাচ্ছে। সমস্ত কিছু মিলে কিন্তু ওই জায়গায় একটা আমরা যে মানে প্রভাবটা যে খারাপ হবে। সরকার বলছে কিন্তু যে ওইটা হলে, রামপাল বিদ্যুৎ কেন্দ্র হলে অনেক মানুষের জীবিকার সংস্থান হবে এবং সুন্দরবনের উপর নির্ভরশীলতা কমবে। সুন্দরবনের উপরে নির্ভরশীলতা, সুন্দরবনই তো অনেকখানি নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, সেটা তো আরেকটা ভিন্ন প্রশ্ন। সুন্দরবনের উপরে নির্ভরশীলতা কমাবার তো আরো অনেক উপায় আছে। ওই বিষয়টা নিয়ে আমরা অন্য একটা, কিন্তু ব্যাপক জনগণের বিপর্যয়টা অনেক বড়। আর আমি একটু বলতে চাচ্ছিলাম যে আসলে আমাদের কয়লার বিকল্প আছে, সোলারটা তো সারা দুনিয়াতে এটা এখন বিগ মুভমেন্ট, এবং বাংলাদেশে আমরা কিছু শুরু করেছি। এবং আমি যে শহরে থাকি ক্যানবেরা, ওরা টার্গেট তৈরি করেছে এই 2020-র মধ্যে তারা 40% কার্বন এমিশন করবে, এবং সোলার বাই 50 years তারা 100% সোলারের উপরে চলে যাবে। তারা অন্য কোনো বিকল্প কোল ব্যবহার করবে না। সেটা জার্মান তো অনেক অ্যাডভান্স করে গেছে। অর্থাৎ বিকল্প আছে, আমাদের করতে হবে। আমাদের তো সোলার আমরা আগে ভাবিনি, সোলার দিয়ে আমাদের চুলা জ্বলতে পারে, লাইট জ্বলতে পারে, আমরা কিন্তু যাচ্ছি এখানে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা কোথায় ফোকাস করবো, এই বিষয়গুলো ভাবতে হবে। আপনি একটা কথা শুরুতে বলছিলেন যে বাংলাদেশ এই ক্লাইমেট চ্যালেঞ্জকে ফেস করার জন্য কতটুকু প্রস্তুত। আমি বলবো যেটা শুরু করেছি, কিন্তু আমাদের প্রয়োজনীয়তা এটা পর্যাপ্ত নয়। আমাদের প্রধানমন্ত্রী একটা চ্যাম্পিয়নশিপ, এটা আমাদের জন্য গৌরবের বিষয়, কিন্তু 160 কোটি মানুষের যে হুমকির মুখে সেই তুলনায় কাজটা খুব অপর্যাপ্ত। ইট ইজ এ গুড স্টার্টিং, বাট লেটস মুভ ফরওয়ার্ড। আমাদের অনেক কাজ করার আছে। এই দেশগুলো, অস্ট্রেলিয়া থাকি আমি, সেখানে আপনি কিন্তু তারা কোল এক্সপোর্ট করে, এখন কোল এক্সপোর্ট করার বিরুদ্ধে ওরা লড়াই করছে। ওখানে ব্যবহার নিষিদ্ধই করছে, ওরা বাইরেও এক্সপোর্ট করতে মানা করছে, যে উই ক্যানট ইনডেঞ্জার আওয়ার ওয়ার্ল্ড, উই ক্যানট ইনডেঞ্জার আদার পিপল। এখানকার হিউম্যানিস্টরা, রাইটিস্টরা, মানে অ্যাক্টিভিস্টরা, তারা কিন্তু এই দাবিগুলো তুলছে। আর ওরা যেমন, আমি আজকে খুব ভালো লাগলো পত্রিকায় আমি দেখলাম আজকে যে গভর্নমেন্ট কিছু টার্গেট করেছে, তারা এত সময়ের মধ্যে তারা কার্বন ইমিশন কমিয়ে নিয়ে আসবে 20%। যদিও বাংলাদেশের জন্য এটা এমন কিছু না, এটা একটা টার্গেট যে করা হলো, এটাই বড় বিষয়। আসলে টার্গেট করতে হবে। আমি মুখে বললাম, কিন্তু আমি এগুলাম না, কোনো পরিকল্পনা না, কোনো পর্যাপ্ত ব্যবস্থা নিলাম না, সেটা তো হতে পারে না।
সব দেশে কিন্তু টার্গেট থাকে যে এই আমরা এটা করব। আবার খুব ইন্টারেস্টিং হচ্ছে যে আরেকটা কথা আপনি বলেছেন যে আসলে চ্যালেঞ্জটা আমাদের এটা না, অনেক চ্যালেঞ্জ। আমি পার্টিকুলারলি বলতে চাই, আপনার রিসেন্ট ডেভেলপমেন্ট ইউরোপ থেকে লক্ষ লক্ষ মানুষ তারা মাইগ্রেট করছে যুদ্ধের কারণে। কিন্তু আমরা কি এটা জানি যে আমাদের সামনে আরো বড় চ্যালেঞ্জ হচ্ছে ক্লাইমেট রিফিউজি? সেটা তো আছে দেখছি, কিন্তু এটার একটা হিউজ পরিমাণ। আমি সেটা কিন্তু আরো অনেক বড়। আমাদের হাতে সময় খুব কম। আমি সৈয়দ মারগুম মুর্শেদ, আপনি 2 মিনিটের মধ্যে যদি আমি কিছু চেষ্টা বলতে করব চান। 2 মিনিটে বলতে। সেটা হলো আমাদের যেটা উনি বললেন, এইটা যদি ক্লাইমেট চেঞ্জের কারণে এবং সি লেভেল রাইজ হয়, ওই বৈশ্বিক উষ্ণায়নের কারণে, এটা আমাদের একটা ভয়ঙ্কর একটা সমস্যা হবে। কিন্তু এছাড়া কিন্তু টেকনোলজিস, যেটা শুধু সোলার না, ইভেন মোর এফিশিয়েন্ট হলো হাইড্রোজেন। আগে হাইড্রোজেন ওইটা উৎপাদনটা অসুবিধা ছিল, ফসিল ফুয়েল ব্যবহার করতে হতো হাইড্রোজেন উৎপাদন করার জন্য। কিন্তু এখন ওই সোলার এনার্জি প্লাস অ্যালগে ব্যবহার করে আমরা হাইড্রোজেন উৎপাদন করতে পারি। এছাড়া উইন্ড অতটা সাকসেসফুল হয়নি, কিন্তু এটাকে আমরা করতে পারি, যেটা হলো বায়োমাস। যে বিভিন্ন আমাদের যে গাছ থেকে যে পাতা পড়ে, আমরা যে যেগুলোকে যখন ফিল্ড ক্লিয়ার করা হয়, তখন সেইগুলোকে যদি আমরা এক জায়গায়, কি কচুরিপানা, এগুলোকে ইন হাইব্রিড জেনারেটার্স খুব এফিশিয়েন্টলি এই দিয়ে এনার্জি উৎপাদন করা সম্ভব। আর আমিও মনে করি, হ্যাঁ, আমরা খুব সতর্কতার সাথে আমরা যদি ইফ উই গো ফর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার, আমাদেরকে করতে হবে, খুব সতর্কতার সাথে এগুতে হবে। কেন এখানে একটা হিউম্যান ডিসপ্লেসমেন্ট সমস্যা হয়। আমাদের 1955-56 সালে খুব দাবি ছিল এনার্জিরা, তখন আমরা করি এইটাকে, এই যে বাঁধ নির্মাণের কাজটা হয়, কিন্তু তাতে হিউম্যান কস্ট ওয়াজ ভেরি গ্রেট। আর এইটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের প্রথম থেকেই এইটাকে বলা হচ্ছে যে এইটা ইংলিশ কবি রবার্ট ব্লেক যে স্যাটানিক মিলসের কথা বলেছেন, সেটা কিন্তু কয়লার ব্যাপারে, কয়লার ধোঁয়া। এইটা তো ইটস আ কিউমুলেটিভ এফেক্ট অফ 200 years অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, মানে যেটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে আমরা এখন টের পাচ্ছি। কিন্তু কয়লাটা ওয়াজ দ্য প্রিন্সিপাল কালপ্রিট। কিন্তু এখন টেকনোলজি, কয়লাকে যেটার কথা বলেন, সেটা ইট ইজ অ্যাভেলেবল, কিন্তু ইটস নট কস্ট এফেক্টিভ। আমাদের এইটাই দেখতে হবে যে কস্ট এফেক্টিভ টেকনোলজিস আনতে হবে আমাদেরকে। ধন্যবাদ আপনাদের, অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করব এই যে যেই সম্মেলনটা হতে যাচ্ছে, তাকে সামনে রেখে আমরা আশা করব যে বাংলাদেশেও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় শক্ত সমর্থভাবে এগিয়ে যাবে এবং আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ উপহার দিতে পারব। আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।